প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাঝরাত্রিরে আমাকে যারা দেখছেন ইয়াং নাইট লাভ বক্সে। অনুষ্ঠানটির নাম লাভ বক্স অর্থাৎ ভালোবাসার বাক্স। কিন্তু মাত্র কিছুক্ষণ আগে এটি যে নিউজ আপডেটে মানুষ নামে সেগমেন্টটি প্রচার হলো, আপনারা যারা দেখলেন, এটা আসলেও খুব বড় একটা প্রশ্ন সমাজে, বিশ্বে এখন, যে মানুষে মানুষে ভালোবাসাটা কতটুকু আছে। সেই সব বিষয়ে নিশ্চয়ই আমি বুঝতে পেরেছেন যে কোন বিষয়টি আমি বলতে চেয়েছি। আজকের মানবতা নিয়ে প্রশ্ন উঠছে এই সমাজে। আমি প্রধানত এই অনুষ্ঠানটি শুরু করি বিভিন্ন কালচারাল নিউজ আপডেট দিয়ে, কিন্তু আজ আর ইচ্ছে করছে না সেসব খবর দিতে বা বলতে, কারণ আসলেও আমরা বিশ্বের সবাই মানুষ কিনা সেটা বড় একটা প্রশ্ন। যাই হোক, আজকে সে বিষয়ে আমাদের অতিথি কথা বলবেন তার নতুন চলচ্চিত্র নিয়ে, কথা বলবেন খুব শীঘ্রই আসছে শারদীয় দুর্গোৎসব, সে বিষয় নিয়ে। আমি স্বাগত জানাচ্ছি তাকে, আমার অত্যন্ত প্রিয়, এদেশের অত্যন্ত জনপ্রিয়, গুণী, মেধাবী একজন চলচ্চিত্র নির্মাতা দেবাশিস বিশ্বাস। কেমন আছেন? ভালো আছি তানভীর, তুমি কেমন আছো? খুব ভালো আছি, খুব ভালো লাগছে আপনার সাথে একটি শো করতে পারার সুযোগ পেরে। আরে বাবা রে, যাই হোক, ডাবিং চলছিল এবং সেখান থেকে আপনি এসেছেন। একদম চলতি ডাবিং, চলপালাইয়ের ওখান থেকেই রীতিমতো আমরা পালিয়ে চলে এসেছি। তো ওটা প্রায় শেষের পথে ডাবিং, এবং এরপরে আমাদের আরও কিছু কাজ তো থাকেই। আমাদের মিক্সিংয়ের কাজ থাকে, ব্যাকগ্রাউন্ডের কাজ থাকে, এফেক্ট সাউন্ড বলে একটা বিষয় থাকে, সেটার কাজ থাকে। নির্মাতার অনেক ঝামেলা পোহাতে হয়। তারপরে গিয়ে ছবিটা যখন মুক্তি পায় তার আগেও কিন্তু কাজ থাকে। মুক্তিটা কিভাবে হবে, প্রমোশন কিভাবে হবে, পোস্টারের ডিজাইনগুলো কতটুকুন ভালো হলে আকৃষ্ট করা যাবে দর্শকদেরকে, তারপরে ব্যানারের ডিজাইন সেটা আলাদা হবে, হল মালিকদের সাথে বসা বৈঠক, তারপরে গিয়ে একটা ছবির মুক্তি, প্রচার সেগুলো বিষয়। এরপর আবার এরপরে তো অনেক রিভিউ আছে, ব্লগ আছে। এটা আপনার হচ্ছে কততম চলচ্চিত্র? এটা হিসেব মতো আমার, ওভাবে যদি হিসেব করি, আমার চতুর্থ চলচ্চিত্র। চলপালায়। আমি একটু ছবিটা নিয়ে একটু জানতে চাইবো। চলপালায়ের অ্যাক্টর এই সিটে বসে আপনার কথা এবং চলপালা নিয়ে বলে গেছেন, শিপন এসেছিলেন বেশ কমাস আগে, এবং আজকে নির্মাতাকে পেয়েছি, একটু শুনতে চাই। চলপালাই হচ্ছে একটা প্রথমবারের মতো আমি বলবো যে একটা থ্রিলার নির্ভর চলচ্চিত্র। এবং আমার যে জনরা আছে, আমি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি, সেটা হচ্ছে কমেডি বা রোমান্টিক কমেডি। সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমার জন্য এটা একটা চ্যালেঞ্জও বলা যায়, বা আমি একটু সাহসিকতা ফেলেছি বেশি। আমি একটু অন্য ধারার চলচ্চিত্র বানাতে চেয়েছি। এটা একটা কমার্শিয়াল ফিল্ম, বাট এটা অন্য 10টা ছবির থেকে, আমি খুব জোর গলায় দাবি করতে পারি যে এই ছবিটা অন্য 10টা ছবির থেকে একটু আলাদা। চলচ্চিত্রের সাহস নাকি আবার অন্যরকম বোঝায়, যে নায়িকারা বলেন আমি সাহসী চরিত্রে অভিনয় করেছি, সেই সাহস এক রকমের, আমার সাহসটা আরেক রকমের। আর পাশাপাশি সাহসটা দেখিয়েছে এই জন্য যে একেবারে এ সময়ের 3জন তরুণ তরুণীদেরকে নিয়ে কাজটা করা। তথাকথিত সোকল্ড স্টার যারা আছে, এখন তো সবাই স্টার, সুপারস্টার, আমি আসলে জানি না। হ্যাঁ, লেজেন্ড, অনেকে আবার লেজেন্ড। হ্যাঁ, তো আমি আসলে সুপারস্টার বা স্টার তাদেরকেই বলবো যাদেরকে এক ঝলকে, এক পলকে মানুষ চিনতে পারবে, দেখেই চিনতে পারবে। আমার কাছে মনে হয় সে স্টার। এবং সেই মানুষটা কিন্তু শুধু আরবান মানুষ হলেই হবে না, রুরাল মানুষকেও চিনতে হবে। মনে করা যায় যে সমগ্র বাংলাদেশে যদি 16 কোটি মানুষ থাকে, অ্যাটলিস্ট 10 কোটি মানুষ যাকে চিনবে তাকে আমরা সুপারস্টার বা স্টার বলতে পারি। তার আগে পরে আর কোনো বিষয় বোঝাচ্ছে যে এটা দেবাশিস বিশ্বাসের ছবি, ওভাবে যদি পুরোদমে আমার ছবি, এবং এই ছবির তার গল্প, এবং গল্পটাই হয়তো প্রধান নায়ক, একদম গল্পটাই প্রধান নায়ক। কারণ এই ছবিতে যে গল্পটা নিয়ে আমরা কাজ করেছি, এই ধরনের গল্প নিয়ে সাধারণত কাজ করা হয় না বা কেউ করেন না। আচ্ছা, না, মানে অনেকে বলতে শুনি যে তা হয়তো চিত্র নির্মাতা নিজে এখানে বলছেন না এটা অমুক, মানে ওই নায়কের ছবি, ও নিজে এটা আমার ছবি, এটা দেবাশিস বিশ্বাসের সিনেমা। এবং এটা ট্যাগলাইনই তাই, সবাই অনেকে লেখেন কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, পরিচালনা, যেটা আমিও লিখতাম এক সময়। তো ওটাকে আমি ভেঙেছি। এবার আমার ছবির যখন টাইটেল দেখানো হবে বা পোস্টারে যখন আসবে, তখন লেখা থাকবে দেবাশিস বিশ্বাসের সিনেমা চলপালাই। বাহ, একটা বিষয়ে খুব কৌতূহলী জানতে ইচ্ছে, আড্ডাতেও প্রায় সময় আলোচনা করি। এখন যেহেতু মিডিয়াটা ভাস্ট, বা ইউটিউব বলি বা বিভিন্ন চ্যানেল অনেক বেড়েছে, এখন মানুষের মানে দর্শক কৌতূহলটা কেমন, মানে আমি বলতে চাচ্ছি যে কি ধরনের গল্প চাইছে মানুষ এখন? সত্যি কথা বলতে গেলে মানুষ যেটা চায় সেটা হলো অন্য 10টা ছবির থেকে যেন গল্পটা আলাদা হয়,
একই ধরনের গল্প দেখতে দেখতে লেবু বেশি কচলালে যেরকম তেতো হয়ে যায়, একই রকম গল্প দেখতে দেখতেও মানুষ ফেড আপ হয়ে গেছে। কারেক্ট, মানে প্রত্যেক নায়ক নায়িকা তো বলে আমি এবার খুব ভিন্ন ধর্মী একটি চলচ্চিত্রে অভিনয় করেছি। হ্যাঁ, কিন্তু না, গিয়ে দেখা বলছেন। যায় যে ধর্মটা একই থাকে। ধর্মটা একই থাকে। কিন্তু ওইটাই বললাম যে গল্পটাই কিন্তু এখানে হিরো। যেমন আমি বলবো যে আউট অফ দ্য বক্স, যেমন মনপুরা একটা চলচ্চিত্র হয়েছিল, কিছুদিন আগে আয়নাবাজি হয়েছে। আমি বলবো না যে আয়নাবাজি খুব ভালো ছবি, বাট আমি অবশ্যই বলবো একটি সুনির্মিত ছবি। লিখেছেন হ্যাঁ, স্ট্যাটাসে একটা। একটি সুনির্মিত ছবি এবং অন্য 10টা ছবির থেকে একেবারেই আলাদা ছবি। এই কারণে কিন্তু মানুষ হুমড়ি খেয়ে হলে প্রবেশ করেছে এবং ছবিটা সুপারহিটের তকমাও পেয়েছে। তো তাতে কি প্রমাণিত হয় যে মানুষ নতুন ধারার গল্প, সুনির্মাণ, এই ব্যাপারগুলোর প্রতি মানুষের আকর্ষণটা এখন বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানানো, অগ্রিম শুভেচ্ছা জানানো হয়নি। যাই হোক, বৌদি কি দিল? বৌদি কি দিল? আচ্ছা, সবার আগে বলি যে মা কি দিল। মা বৌদি সবাই মিলে উপহারের যে জায়গাটা, সেটা সব সময় থাকে, এবারও আছে। এবার আমারও আবার একটু দায়িত্ব বেড়েছে গত 2-3 বছর ধরে। আমার একজনের জন্য জুনিয়র চলে এসেছে, তার জন্য। তো মা সব সময় ছোটবেলা থেকে মাই উপহার দিতেন। বাবা তো কাজে ব্যস্ত থাকতেন, তো উপহার দেয়া বা উপহারের দেয়ার চিন্তার যে জায়গাটা, সেটা মার মাথাতেই প্রথম আসতো। আচ্ছা। তো এখন মা তো দেনই, এখন উপরি হিসেবে বউও দেন, এবং আমিও আবার উপরি হিসেবে তাদের, মাকে তো আগে দিতাম, এখন বউকেও দিতে হয়। এখন ওই যে বললাম উপরির উপরি যে আরেকজন জুনিয়র আছেন, ইনফ্যাক্ট তার শপিংটা আজকেই হলো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তার শপিংটা বাকি ছিল, এটা আমি ভুলে গিয়েছিলাম, মাই মনে করিয়ে দিয়েছে যে সবারটা তো হলো কিন্তু ওনারটা তো হয়নি। আচ্ছা। ছোট বিশ্বাসের, তো জুনিয়র বিশ্বাসেরটা আজকে হলো। যে কোনো উৎসবে নিশ্চয়ই দেবাদা বাবাকে খুব মিস করা। হ্যাঁ, আমি সব সময়, আমি পরিবারটা উৎসবে, আমি আসলে উপলক্ষে, যে কোনো উপলক্ষ তো অবশ্যই, আমার কাছে না মনে হয় যে প্রতিটা মুহূর্তেই আমি আমার বাবাকে মিস করি। এটা হচ্ছে সত্যি কথা। এমন নয় যে শুধুমাত্র সুখের সময় বা উৎসবের সময়, তা নয়। আমি না সবটা সময় আমার বাবাকে মিস করি। আমি যখন খুব দুঃখী থাকি, তখন সুখের থেকে তখন বেশি আমি বাবাকে মিস করি, যে বাবা যদি থাকতেন হয়তো এই জায়গাটা আমি রিলিফ পেতাম। যদিও আমার মা আমাকে বাবা পরবর্তী সময় সবটা সময় আমাকে সাপোর্ট দিয়ে গেছেন, কিন্তু তারপরেও হয় না, একটা তো অভাববোধ থাকেই, বাবার অভাববোধ তো বাবাই পূরণ করতে পারে। তো সেই জায়গার থেকে আমি অল দ্য টাইম, হ্যাঁ, উপলক্ষে তো মিস করি। আর বিশেষ করে যখন আমি সিনেমার কাজে ব্যস্ত থাকি, সেই সময়টাতে আমি আসলে অনেক বেশি, পরিমণ্ডলটা ওটা ছিল, তো ওই জায়গাটাতে আমি বেশি মিস করি। একটা ইন্টারভিউ আপনার পড়লাম যে আমি প্রতিদিন আমার মায়ের সাথে কথা হয়, এটা দুর্গা মায়ের সাথে কথা হয়, এটা একটা ইলিউশনের ব্যাপার। খুব গভীরভাবে ভাবতে গেলে কিন্তু প্রতিদিন আমার প্রার্থনা থাকে, যে কোনো বিষয়ে আমার উপরওয়ালার কাছে বা দুর্গা মা যাই বলি, যে এই বিষয়টা আমি আপনার এই ব্যাখ্যাটা একটু শুনতে চাই, আমার চমৎকার লেগেছে কথাটা। আচ্ছা, এটার ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে দুর্গা পুজো উপলক্ষেই কি দুর্গা মার প্রতি ভালোবাসাটা তখন বেশি জাগে, নাকি না সব সময়, বা সব সময় হলে কেন, কিভাবে? তা আমি তখন উত্তরে এটাই বলেছিলাম যে আমার প্রতিদিনই দুর্গা মায়ের সাথে দেখা হয়। ইনফ্যাক্ট আমি এভাবে বলতে চাই যে আমার গুড মর্নিংটা হয় দুর্গা মার সাথে, গুড নাইটটা হয় মা কালীর সাথে। কিভাবে? আমি মা কালীর ভীষণ ভক্ত। আর দুর্গা মার সাথে কেন ব্যাপারটা, যে শুধু উৎসবেই নয়, উৎসবের বাইরেও, এই কারণে যে আমার মা, এখানেও মায়ের কথা চলে আসে, যে ওই পুজোর ব্যাপারটা যে আমার কাছে 365 দিনই মনে হয় পুজো হচ্ছে। কারণ আমাদের বাসায় আমাদের একটা আলাদা মন্দির আছে, যেই মন্দিরটা মাই গড়েছেন, এবং প্রত্যেক সকালবেলায় একটা পুজো হয় এবং সন্ধেবেলায় একটা সন্ধ্যা আরতি হয়, সন্ধ্যা পুজো হয়। তো ওই সব সময় আমি একটা ওই পরিমণ্ডলে থাকি। তো আমি এটাও শিখেছি ছোটবেলা থেকে যে স্নান করে ঘর থেকে বেরোনোর আগে মানে ওই মন্দিরে যাওয়া হয় এবং ওখানে নমস্কার করে আশীর্বাদ নিয়ে তারপর বেরোই। তো ওখানে দুর্গা মার প্রতিমূর্তি আছে, তো প্রতিদিন আমার তার সাথে কথা বলতে, যে আমি তাকে বলি যে মা আমাকে ভালো রেখো, সবাইকে ভালো রেখো, মনে মনে একটা। ইনফ্যাক্ট আমি এরকমও আছে, আমি মাঝে মধ্যে চিন্তা করে আমি বের করেছি যে আচ্ছা, আমরা তো সবসময় তাকে বলি যে এটা দিও, ওটা দিও, এটা করো, ওটা করো, তার কথা কেউ কি আমরা জিজ্ঞেস করি, মা তুমি কেমন আছো, তুমি তো ভালো আছো নাকি না ভালো নেই, আমাকে একটু বলো। তো এইভাবে আমি কথা বলি তার সাথে। ইটস আ কাইন্ড অফ ইলিউশন, ইটস কাইন্ড অফ প্র্যাকটিস। সেই মাটা নিশ্চয়ই সার্বজনীন মা, সেই মাটা দেশ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। সেই ক্ষেত্রে আমি একটু প্রশ্ন রাখতে চাই, প্রশ্নটা আসলে আমাদের সবারই, আস্তে আস্তে হয়তো আপনার আমার কথা হচ্ছিল যে
এই যে ধর্ম বিভেদে আমরা যে মানুষগুলো একটু আলাদা হয়ে যাই ক্ষেত্র বিশেষে বা ফেসবুক স্ট্যাটাসে বা বিভিন্ন সমাজে বা এখন যে যে ক্রাইসিসটা চলছে, এই 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 সমাজটা আসলে নিশ্চয়ই চলচ্চিত্র বা বিভিন্ন মাধ্যম বা প্রত্যেকেরই তো একটা নীতিগত দায়িত্ববোধ থাকে, তো সেই জায়গাটা আপনি এই মানুষ সম্প্রদায় নিয়ে কি বলবেন? এখন আমার কাছে কি মনে হয় যে মানুষ কিন্তু সবকিছুর ঊর্ধ্বে। আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, যাই বলি না কেন। তো সেই জায়গায় মানুষে মানুষে বিভেদ প্রভেদ, এই ব্যাপারটা এই একবিংশ শতাব্দীতে এসে খুবই আশ্চর্যজনক এবং খুবই দুঃখজনক। এই সময় এসে এখন মনে হচ্ছে যে আমরা কি আসলে আমরা সভ্য নাকি আদিম মানুষ যারা তারা সভ্য? কারণ তারা অ্যাটলিস্ট মানুষকে হত্যা করে না। মানুষ হয়তো কোনো জীবিকার কারণে বা জীবন ধারণের কারণে কোনো পশুকে হত্যা করে আদিম মানুষরা, কিন্তু মানুষ এই যুগে এসে মানুষকে যে হত্যা করছে, এটা তো মানে বর্বরতার একদম শেষ ধাপ। এবং আমার কাছে মনে হয় আদিম যুগকেও আমরা ছাড়িয়ে গেছি এই ব্যাপারটাতে। আমার কাছে মনে হয় যে আমরা আধুনিক আদিবাসী, কারণ মানে আধুনিক যুগে এসে আমরা এই আদিম কাজগুলো করছি, যেটা আসলে আদিম যুগের মানুষরাও যদি দেখতো তারাও হাসতো যে তোমরা আমাদেরকে অসভ্য বলো, তোমরা কোথাকার সভ্য। তো এই জায়গাটা আসলে খুবই দুঃখজনক। খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, অনেক মানে দায়িত্ব নিয়ে বললেন। এবং আমি একটু প্রসঙ্গ পাল্টিয়ে একটু জানতে চাই যে দেবদা, এমনি আপনার যাপিত জীবনে যদি বলা হয় যে আপনার ভালোবাসা প্রেমের আয়ুষ্কালটা কতদিন ছিল? আচ্ছা, আমার প্রেম তো প্রত্যেকটা মানুষের জীবনেই আসে। হ্যাঁ, এখন তোমার বউ প্রোগ্রাম দেখছে, তোমারও প্রেম হয়েছে জীবনে। আমাকে আটকা দিচ্ছেন, আপনি বলেন। বৌদিও দেখছে, সবাই দেখছে। আমি ইনফ্যাক্ট ফোন করে বলে দিয়েছি সবাইকে দেখতে, আমার মাও দেখছেন, তো সবাই জানেন। তো আমার প্রেম বলতে কি, দেখো এখন একটা হচ্ছে ভালো লাগা, একটা ইনফ্যাচুয়েশন, একটা ভালোবাসা, একটা প্রেম। ঠিক আছে, আমি এভাবে দেখি জিনিসগুলোকে। কখনো কখনো ভালোবাসা কিন্তু প্রেম না। হ্যাঁ, এখন আমার কাছে তোমার যে প্রশ্নটা, সেটার উত্তর হচ্ছে আমার অনেকগুলো প্রেম আছে। এক দেশের প্রতি প্রেম আছে, মানুষের প্রতি প্রেম আছে, সিনেমার প্রতি প্রেম আছে, আর তুমি যেটাকে ইঙ্গিত করে বলেছো সেই যে প্রেমের আয়ুষ্কাল, হ্যাঁ সেই আয়ুষ্কাল ছিল। আমার একজনের সাথে সম্পর্কের আয়ুষ্কাল ছিল, একটা ভালো দীর্ঘ সময় ধরে ছিল, তো ওটা কানেক্ট হয়নি সামহাউ। তো এরকমই। আর আমার সত্যিকার অর্থে কি, আমার কাছে অনেকে এসকেপ করে যেত এই কথাটা। আমি খুব স্পষ্টবাদী বলে আমি বলি। তো এমনি আমার যে প্রেমটা শুরু হয়েছে এবং আমি চাই যে এই প্রেমটা আজীবন চলুক, সেটা হচ্ছে চলচ্চিত্র বা মানে সিনেমার প্রতি যে ভালোবাসা বা প্রেম, এইটা আমি চাই যে অন্যগুলা যদি নাও কানেক্ট হয় বা হয়নি, এইটার যেন কানেকশন যতটুকু হয়েছে এটা যেন আজীবন বজায় থাকে। চমৎকার, আপনি চমৎকার অকপটে বলেন বলে আপনাকে স্যালুট দিতে ইচ্ছে করে। ছোট একটা বিরতি নিয়ে আবার ফিরছি। প্রিয় দর্শক, ছোট একটা বিরতি নিয়ে ফিরছি দেবাশীষ বিশ্বাসের সাথে, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার ইয়াং নাইট লাভ বক্সে। আমি তানভিতারে কথা বলছিলাম, চমৎকার কিছু কথা শুনছিলাম দেবাশীষ বিশ্বাসের। দেবাদা, একটা বিষয়ে জানতে চাই যে পিপিবি নামে একটি সংগঠন, আপনার ভাবনা প্রসূত আনজাম মাসুদ ভাই আছেন, তুষার ভাই আছেন, আব্দুল তুষার ভাই, একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল। হ্যাঁ, আমিও আছি এবং সেটার সাথে অনার ফিল করে। এটা আসলে আপডেট এবং এটার কর্ম উদ্দেশ্য একটু দর্শকদের যদি একটু বলতেন। পিপিবি মানে তুমি আর আমি জানি, যারা জানেন না তাদেরকে বলি। পিপিবি মানে হচ্ছে প্রেজেন্টার্স প্ল্যাটফর্ম অফ বাংলাদেশ। এখানে একটা ওয়ার্ড আছে ইংরেজির, প্ল্যাটফর্ম, যেই জিনিসটা আমাদের কখনোই ছিল না। মানে আমরা যারা প্রেজেন্টার ছিলাম সবার একটা করে সংগঠন ছিল, কিন্তু আমি একবার ফিল করলাম যে আমাদের কোনো প্ল্যাটফর্ম নেই, আমাদের কোনো সংগঠন নেই যেখানে আমরাও আমাদের দাবি দাওয়া যদি কিছু থেকে থাকে বা আমাদের কিছু থেকে না থাকলেও কিছু বলার যদি থেকে থাকে, সেই বলার জন্য কোনো জায়গা নেই। অথচ আমাদেরকে
সবাই বলতেই বলে এবং বলার জন্য আমাদেরকে পয়সাও দেওয়া হয়, Correct. কিন্তু আমাদের নিজস্ব কিছু কথা আছে যেগুলো আমরা বিনা পয়সায় বলতে চাই, হ্যাঁ, সেটার জন্য যে প্ল্যাটফর্মটা সেটা আমাদের নেই। তো আঞ্জাম ভাইয়ের সাথে আলাপ করলাম, আঞ্জাম ভাই বলল, আঞ্জাম মাসুদ আমাদের সবার প্রিয় উপস্থাপক, বিশিষ্ট ভালো মানুষ একজন, চমৎকার মনের মানুষ। তো আঞ্জাম ভাই বলল যে হ্যাঁ, এটা একটা উদ্যোগ নেওয়া উচিত, এবং ওনার সাথে আমার মাঝে মধ্যে ফোনে কথা চালাচালি হতো এই ব্যাপারে, এর বেশি কিছু না। তো একদিন ক্ষিপ্ত হয়ে, হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে, একদম ক্ষিপ্ত হয়ে, যে মানে কি যেন একটা হলো, ক্ষিপ্ত হয়ে আমি আঞ্জাম ভাইকে ফোন করলাম, না হবে না, করতে হবে, কিছু একটা লাগবে। এই আমি, আঞ্জাম ভাই, আমার মনে আছে প্রাথমিকভাবে আমি, আঞ্জাম ভাই, খন্দকার ইসমাইল, ফারহানা নিশো, আমরা চারজন একত্রিত হলাম একটা অফিসে, একটা বেসরকারি চ্যানেলের অফিসে। ওখান থেকে আমরা একটা ডিসিশন নিলাম যে কিছু একটা হবে। আচ্ছা, এবার আমি আর আঞ্জাম ভাই মিলে পরবর্তীতে চলে গেলাম আরেকটা বেসরকারি চ্যানেলে, যেখানে তুষার ভাই কর্মরত। তো সেখানে আমরা তিনজন মিলে বসলাম, বসে আমরা ডিসিশন নিলাম যে না, আমরা একটা সংগঠন করব। যে সংগঠনের উদ্দেশ্য, যেটা এখন আসছি কথায়, উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের সংগঠন থেকে আমরা হয়তো কিছু সমাজসেবামূলক কাজ, কিছু ইভেন্ট, যে ইভেন্টগুলো হয়তো আমরা ওয়েলফেয়ার ফাউন্ডেশনগুলোতে দিতে পারবো, সুবিধাবঞ্চিত লোকদেরকে একটা সুযোগ বা একটা সাহায্য করে দেওয়ার জন্য, কারণ আমরা তো সারা জীবন এগুলোই করেছি। একীভূত থাকলে অনেক কিছুই করা সম্ভব। এক্স্যাক্টলি, যদি একত্রিত থাকা যায়। এবং আরেকটা জিনিস হচ্ছে কি, আমার যেমন একটা পয়েন্ট আছে যে এটা আমার একটা বিশেষ উদ্দেশ্য এখনো আছে, এবং এটা আমি আমার জীবদ্দশায়, আমি যদি আমার ক্ষেত্রে নাও হয়, বাট আমার জীবদ্দশায় আমি এটা করতে চাই। সেটা হচ্ছে, আমরা বলি উপস্থাপনা, বা আমরা এত বছর ধরে কাজ করে উপস্থাপনাটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে এসেছি। এটা কিন্তু এখন একটা শিল্প, এবং এই পেশাদারিত্বের একটা বড় জায়গা তৈরি হয়ে গেছে। এখন এই শিল্পের ক্ষেত্রে দেখা গেছে যে সব শিল্পের ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে বা জাতীয়ভাবে মর্যাদার জায়গাটা আছে, রাষ্ট্রীয় স্বীকৃতি, সেটা 21 পদক থেকে শুরু করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পর্যন্ত। কিন্তু আমাদের একমাত্র সংগঠন, এখন তো নতুন হয়েছে, কিন্তু আমরা যারা এই শিল্পের শিল্পী, তাদের কিন্তু কোনো রাষ্ট্রীয় মর্যাদা নেই, রাষ্ট্রীয়, এবং আমরা কিন্তু ম্যাক্সিমাম রাষ্ট্রীয় অনুষ্ঠানও কিন্তু আমাদের মাধ্যমেই হয়, অথচ আমাদের কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। এই জায়গাতে আমাদেরকে যেতে হবে, আমাদেরকেও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হতে হবে, বা আমাদেরকেও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। অবশ্যই। এবং দেবাশিস বিশ্বাসকে একটু জানাতে চাই যে শুধু পিপিবি না, আপনি অনেকগুলো অন্যান্য অনেকগুলো সংগঠনের সাথে আপনি জড়িত রয়েছেন চলচ্চিত্র বিষয়ে, খুব স্বাভাবিকভাবেই। একটু চলচ্চিত্র বা এফডিসির ভেতরে একটু যদি ফেরা যায়, তাহলে সাংগঠনিক তৎপরতায় যে সাংঘর্ষিক ঘটনাগুলো গত 6-7 মাস, তারও বেশি, প্রায় বছর খানিক ধরে যে বিরাজমান মানে সেটা আসলে কতটা অনুতাপের, বা একজন চলচ্চিত্রকর্মী এবং দিলীপ বিশ্বাসের সন্তান হিসাবে দেবাশিস বিশ্বাস একজন চলচ্চিত্র নির্মাতা, টোটাল প্রেক্ষাপট নিয়ে যদি একটু বলতেন। এখন জিনিসটা কীরকম হয়, মানে আমি এভাবে বলতে চাই যে একটা স্বার্থান্বেষী মহল এখানে কাজ করছে, টু বি ভেরি অনেস্ট। স্বার্থান্বেষী মহল কোন মহল? যাদের একুলো নেই ওকুলো নেই। এখন এটা একটা কুল, এটা একটা কুল, দুটো কুলের লড়াই হচ্ছে। এই দুটো কুলের লড়াই যারা ঘটাচ্ছে, তাদের কোনো কুল কিনারা নেই, তারা এই কাজটি করছেন। এখন যেহেতু নেই কাজ তো খই ভাজ, হ্যাঁ, তো এখন ব্যাপারটা এরকম হচ্ছে। আর একটা জিনিস কি, এইরকম সংঘর্ষ বা এরকম সাংঘর্ষিক ঘটনা কিন্তু অন্য অনেক সংগঠনেই হচ্ছে, আচ্ছা, হয়তোবা, কিন্তু আমাদের এটা কেন চোখে পড়ছে? এটা চলচ্চিত্র শিল্পের সবচেয়ে বড় শিল্প, তাই না? এবং এই ধরনের ঘটনা এর আগে হয়নি, এর আগে কখনো হয়নি, এই প্রথম আমরা দেখতে পাচ্ছি। ইহজীবনে আমরা দেখিনি। আমাদের বাবাদের ফারুক ভাই এসেছেন, আলমগীর ভাই সালিশ জন্য এসেছেন, রাজু ভাই অনুতাপ করে চলে গেছেন। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো আসলে প্রচন্ড রকম দুঃখজনক। এবং আমাদের কাছে মনে হচ্ছে কি, যে আমরা অভিভাবকহীন হয়ে পড়াতে হয় না, যে সন্তান যখন অভিভাবকহীন হয়ে যায়, তখন কিন্তু সে উচ্ছন্নে যাওয়া শুরু করে, বা একটা জায়গা তৈরি হয় উচ্ছন্নে যাওয়ার। তো আমাদের মনে হয় অভিভাবকহীন হয়ে গেছি, অথবা যারা অভিভাবক ছিলেন তারা হাল তো অবশ্যই ধরেছেন, তারাই তো ধরেছেন, কিন্তু হয়তো একটু দেরিতে ধরেছেন, একটু হয়তো লাগামটা একটু আলগা বেশি হয়ে গেছে। তো কিন্তু আমার তারপরেও মনে হয় কি, চলচ্চিত্রকে আমরা সবসময় একটা পরিবারের মতো দেখেছি। তো চলচ্চিত্র আসলেই একটা অনেক বৃহৎ একটা পরিবার। আমরা এটাকে বলি এক্সটেন্ডেড ফ্যামিলি। আমাদের নিজেদের মা বাবা
বউ সন্তানের পরে যে ফ্যামিলিটা, সেটাই কিন্তু চলচ্চিত্র। সারাদিনে কোনো কোনো দিন হয়তো সংসারের চাইতেও বেশি সময় এক্স্যাক্টলি, দিয়েছেন এখানে। হ্যাঁ, দিয়ে যাচ্ছে, এখনো দিচ্ছি। ইনফ্যাক্ট আজকেও হয়তো। তুমিও দিচ্ছ, আমিও দিচ্ছি, তাই না? কেন সেটাই। দিচ্ছি? ভালোবাসার টানে। অবশ্যই, অবশ্যই। তোমাকেও আমি পরিবারের অংশ মনে করি, তুমিও আমাকে তাই মনে করো, তাই তো? সেটাই। তো সেই জায়গার থেকে আমার মনে হয় এরকম হয়, পরিবারে মান হয়, অভিমান হয়, দুঃখ কষ্ট হয়, অনেক কিছু হয়, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু আবার পরিবার একত্রিতই হয়। অবশ্যই। এবং এবার একটু ওপার বাংলায় যাব, এবং ওপার বাংলার সাথে আপনার খুব ঘনিষ্ঠ নিবিড় একটা যোগাযোগ, সেটা আমরা জানি। সেই যোগাযোগ বা সেই সম্পর্ক বান্ধব চলচ্চিত্র বা বিনিময় প্রথা চলছে। অলমোস্ট আজকে শুক্রবার চলে গেল, আজকে পোস্ত নামে একটি চলচ্চিত্র রিলিজ হয়েছে, এবং ওপার বাংলায় ঠিক অনন্য মামুনের একটি চলচ্চিত্র এটা আদান প্রদান করা হয়েছে। আপনার কাছে আমি এটার ভালো মন্দ এখন আর শুনতে চাই না, যেহেতু এটা রাষ্ট্রীয় নীতিতেই চলছে, তো সেক্ষেত্রে আপনার কোনো প্ল্যান বা কোনো পরিকল্পনা চাওয়া বা আপনার চলচ্চিত্র নির্মাতা হিসেবে আপনি কি বলতে চান? এই যে জিনিসটা হচ্ছে, জি, জিনিসটা ভালো হয়েও ভালো হচ্ছে না। যেমন মজার বিষয় হচ্ছে যে আজকে সম্ভবত ওখানকার আজকাল বা আনন্দবাজার পত্রিকায় ওরা একটা বিজ্ঞাপন দিয়েছে পোস্তর, জি, যে ভারত জয় করে বা কলকাতা জয় করে এখন পোস্ত বাংলাদেশে, এবং বাংলাদেশের অনেকগুলো সিনেমা হলের নাম দিয়ে, যতগুলো নাম মানে হলে রিলিজ হয়েছে, এবং সেই জিনিসটা হয়েছে সহ যিশু লাইভে এসেছে, ফেসবুক লাইভে এসেছে। আচ্ছা, কিন্তু আমরা কি এটা দাবি করতে পারছি যে আমাদের যে ছবিটা বিনিময়, এটার সাথে বিনিময় হয়ে ওখানে গেছে, কোন হলে চলছে, কয়টা হলে চলছে, বা আমরা কি এরকম একটা বিজ্ঞাপন কি ওখানে দিতে পেরেছি, বা আমাদের দেশে বা সেটা ঢাকা যশোর জয় করেছে কিনা? এক্স্যাক্টলি। তো এইটাই আমার প্রশ্ন। বিনিময় যখন হয় আমরা কি করি? একটা বিনিময়ের জায়গায় সাম্যতা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিনিময়ের ক্ষেত্রে সাম্যতাটা খুব ইম্পর্টেন্ট। ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়, ঠিক তেমনিভাবে ছবি দিচ্ছি, ছবি পাচ্ছি, কিন্তু যেটা দিচ্ছি সেই দেয়া ছবিটা কোথায় চলছে, কি চলছে, আদৌ চলছে কি না, নাকি এটা একটা আইওয়াশ। আমি এটাই চাই যে আদান প্রদান সবসময় হওয়া উচিত। তাতে হবে কি, কালচারাল এক্সচেঞ্জটা হয়, কিন্তু তার মধ্যে ওই একটাই কথা যে সমানভাবে হতে হবে। অবশ্যই। এবং এটা আপনার নৈতিক দিক থেকে একটা চমৎকার কথা বলেছেন, সেটাই হওয়া উচিত, সেটা প্রত্যাশা করি। বারবার অনেকেই বলেন, এবং এটা কার্যকরীভাবে কবে আমরা দেখবো আমরা জানি না, সেটা নিশ্চয়ই। এবং আপনার চলপালাই নিয়ে আবার একটু ফিরি, চলপালাই রিলিজ দিচ্ছেন কবে, এবং এটার প্ল্যানিং? চলপালাই যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই বছরের শেষের দিকে, আচ্ছা, নভেম্বরে, যেহেতু বিপিএল এবং আমাদের মানে ইসলাম ধর্ম বা রাষ্ট্রীয় ধর্ম যেটা, ওই ধর্মের পরে কিন্তু এখন একটা ধর্ম এসে গেছে, সেটা হচ্ছে ক্রিকেট ধর্ম। তো সেই জায়গায় ওই ধর্মের মানে যে জিনিসটা, মানে ক্রিকেট যে বিষয়টা, এটার প্রতি মানুষের আকর্ষণ বোধটা এত বেশি যে ওইখানে আসলে অনেক কিছু মেপে ওইখানে আসলে রিলিজ দেওয়ার কোনো, ওই মাসটাতে আসলে রিলিজ দেওয়ার কোনো মানেই নেই। তো এই জন্য আমার ছবি রিলিজ হয়ে মানে রেডি হয়ে যাবে অক্টোবরের ভিতরেই। আমি চাইছিলাম নভেম্বরে দিতে, কিন্তু নভেম্বরে যেহেতু বিপিএল চলে এসছে, এই জন্য আমরা শিফট করে ডিসেম্বরের দিকে চলে গেছি। একটা বিষয় একটু বলেন তো, যে এখন দর্শক আসলে কারা? দর্শক কি সিনেমা হলে সিটে বসে থাকা দর্শকের জন্য ছবি বানাচ্ছে, ইউটিউবে সারা বিশ্বে বাঙালির জন্য ছবি বানাচ্ছেন, নাকি বিভিন্ন অ্যাপস থেকে শুরু করে বিভিন্ন টেলকো কোম্পানির নানান রকম অ্যাপস বেরিয়েছে, সেগুলোও ছবি প্রোভাইড করছে তাদের জন্য? দর্শক তো অনেক ডিভাইডেড। একটা প্রসঙ্গ যদি বলি, যে খুব একটা নাটক খুব আলোচিত হলো ঈদে, সেটার অলমোস্ট ভিউয়ারশিপ এসে ইউটিউব থেকে, সবাই ফেসবুকে লেখালেখি করছে, ইউটিউবে অনেক দিন পর অনেক দর্শক বলেছে এটা অমুক চ্যানেলে আমি জানতামই না, ইউটিউব থেকে দেখেছি। তাহলে দর্শক ক্যাটাগরি কি আসলে আপনাদের দৃষ্টিতে, এখন চলচ্চিত্র বা নাটকের ক্ষেত্রে? দৃষ্টির কথা যেটা বললে, সিনেমার যে দর্শক, তাদের দৃষ্টি সবসময় বড়, ঠিক আছে, হ্যাঁ, এবং আমরা বলি সিনেমা মানেই হচ্ছে বড় পর্দার জন্য। পৃথিবীতে আরো হাজারটা অ্যাপস আসুক, সিনেমা সারা জীবন বড় পর্দার জন্যই থাকবে, এবং সিনেমাই থাকবে। সিনেমাকে কেউ যদি ছোট করে ওই অ্যাপসের মধ্যে ঢুকাতে চায়, তাহলে একটা কথা হচ্ছে সিনেমার তিনি অবমাননা করছেন, এবং সিনেমার নিয়মের জায়গার থেকে বেরিয়ে গিয়ে তিনি একটা খারাপ কিছু করতে চাইছেন। কারণ সিনেমা বেসিক্যালি বড় পর্দার জন্য, সেটা যেই সিনেমাই হোক। পৃথিবীতে দু প্রকার সিনেমা আছে, ভালো সিনেমা আর খারাপ সিনেমা।
আমরা বলি আর্ট ফিল্ম, কমার্শিয়াল ফিল্ম, এই ফিল্ম সেই ফিল্ম, না, দুটো সিনেমা আমার কাছে মনে হয়, একটা হলো ভালো সিনেমা, একটা হচ্ছে খারাপ সিনেমা। এখন তারপরে ওয়ার্ডটা হচ্ছে সিনেমা। সিনেমা হচ্ছে বড় পর্দার জন্য। আর এই যে ইউটিউব ভিউয়ার্স, এই সেই, এগুলো আমার কাছে মনে হয়, আজকে আমি একটা কথা বলতে চাই যে যখন এইসব ইউটিউব ছিল না, তখন কি মানুষ নাটক দেখেননি? তখন কি আমি ব্যক্তিগতভাবে আমি আমি আমার সময়ের কথা বলি, আমি যখন থেকে নাটক দেখা শিখেছি, দেখতে শুরু করেছি, আমি প্রথম মানে আমার মনে হয় যে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী যে অভিনেতা, তার নাম হচ্ছে হুমায়ুন ফরিদি। আমি তার নাটক দেখেছি। আমরা হুমরি খেয়ে দেখিনি তার নাটক, আমরা সুবর্ণা মুস্তফার নাটক দেখিনি, আফজাল হোসেন সাহেবের নাটক, রাইসুল ইসলাম আসাদ সাহেবের নাটক দেখিনি, আসাদুজ্জামান নূর সাহেবের নাটক, বললে অনেক অনেক নাম চলে আসে। তো আমার কাছে মনে হয় না এটা একটা ফ্লুক, এটা মাধ্যমের একটা বদল, এটা একটা আর এটা কিছুই না। সেটা আমরা শেষ করতে ইচ্ছা করছে না, তারপর করতে হচ্ছে। কিন্তু আপনাকে একটা বিষয় একটু মানে জানতে চাই, জানে অনেকে আপনার ফ্যান ফলোয়াররা, আপনি অনেক সুন্দর গান করি, হ্যাঁ, এবং মাঝে মাঝে লাইভে আসেন, লাইভে হুমড়ি খেয়ে দেখেছি। আজকেও লাইভ চলছে এটিএন নিউজে লাভ বক্সে। একটু দু লাইন না শুনে আসলে শেষ করবো না, আমি দর্শকদের কাছে বিদায় নিই, তারপরে আপনি গান। আচ্ছা ঠিক আছে। আমাদের বা ঢাকা ভার্সন কিশোর কুমারের। প্রিয় দর্শক, আমি আজকে শেষ করব দেবাশিস বিশ্বাসের গানকে ছেড়ে, এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, শারদীয় শুভেচ্ছা অগ্রিম। এবং ওই যে প্রথম কথাটি, যেটা যে আমরা মানুষ হই, মানবতার সাথে থাকি, এছাড়া আসলে আমাদের জন্মের কোনো মূল্য নেই। আমরা দেবাশিস বিশ্বাসের গান দিয়ে শেষ করব। ওই যে বিপদে ফেলে দেওয়ার মতো গল্প, প্রিপারেশনও নাই, আমি ডাবিং থেকে এসেছি। যাই হোক, একটা গানের কিছু অংশ গাওয়ার চেষ্টা করছি। ও পাড়ের ডাক যদি আসে, শেষ খেয়া হয় পাড়ি দিতে, মরণ তোমায় কোনোদিনও পারবে না কভু কেড়ে নিতে। ও সুখে দুঃখে আমি তোমারই কাছে থাকবো, আমি চিরদিন তোমারই তো থাকবো। তুমি আমার, আমি তোমার, আমি যে কে তোমার, তুমি তা বুঝে নাও।